রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে। রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8ই জুলাই 2024 এবং 12ই জানুয়ারি 2025 পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং নিজের রাশি কুম্ভ রাশিতে। রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তনে কী প্রভাব পড়বে কর্কট রাশির উপর, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। রাহু ও কেতু একটা রাশিতে 18 মাস পর্যন্ত অবস্থান করে, শনি 2.5 বছর অবস্থান করে, দেবগুরু বৃহস্পতি 1 বছর অবস্থান করে একটি রাশিতে। তাই আমাদের মানব সমাজের উপর বিশেষ প্রভাবিত করে এই এদের গোচর। বর্তমান সময়ে যাদের রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং তার সাথে যাদের জন্মকুষ্ঠিতে শনির মহাদশা শনির অন্তর্দশা চলছে তাদের জন্যও আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই গোচরটি আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। 30 অক্টোবর 2023 রাহুদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করেছিল মীন রাশিতে, আর 8ই জুলাই 2024 সকাল 7টা 30 মিনিটে রাহু প্রবেশ করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। এর আগে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র অবস্থান করেছিল, এবার 8ই জুলাই শনিদেবের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছে। এই সময় আবার শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বক্রী অবস্থায় রয়েছে। রাহু কেতু সর্বদা বক্রচাল চলে, মানে উল্টো চাল। শনিবধ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয় রাহু। কালপুরুষে শনিকে বলা হয় বিষাদ, আর পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সবার উপরে। যার রাহু ভালো তার সব কিছু ভালো, সব ভালো। রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্রে, তাই সবার প্রথম কিন্তু শনিদেবকে প্রভাবিত করবে এই সময়। অতএব এই সময়কালে জন্মকুষ্ঠিতে শনি যেরকম অবস্থায় রয়েছে সেরকমভাবেই কিন্তু প্রভাবিত হবে। তবে গ্রহের কিন্তু মূল স্বভাব থাকে, তো যে নক্ষত্রেই গোচর করুক না কেন, রাহুর মূল স্বভাব কি? রাহুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা। তো এই সময়কালে যথেষ্ট মনের মধ্যে ভ্রম তৈরি হবে। রাহু এমন একটি গ্রহ যে ফকিরকেও রাজা করে দেয়, আবার রাজাকে ফকিরও করে দেয়। তো আজকের এই আলোচনাটা শুধু রাহু কেন্দ্রিক হবে না, দেবগুরু বৃহস্পতি কেতু শনিকে নিয়েও করতে হবে, কারণ এই চারটি গ্রহ সব থেকে বেশি সময় একটি রাশির উপর থাকে। কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু হস্তা নক্ষত্রে। অষ্টম ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর রাশির যেটা মীন রাশি এই কর্কট রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে নবম ঘর, আর এই ঘরে অবস্থান করছে রাহু। আর রাহু বর্তমানে প্রবেশ করবে হচ্ছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির যেটা একাদশ ঘর বিষ রাশি স্থির রাশি, এই রাশিতে রোহিণী নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রটা আসলে কি, এর সম্বন্ধে কিছু জানাই। শনিদেবের নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। মীন রাশিতে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হয়। এই নক্ষত্র খুব ভালো নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ। উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুটহাট করে ডিসিশন নেয় না, যে ডিসিশনটা নেয় সেটা খুব ভেবেচিন্তে নেয়, চিন্তার সাথে কোনো ডিসিশন নাই, এবং যদি ডিসিশন নিতে দেরিও হয় তাহলে এদের মধ্যে কোনো একটা অনুতাপ থাকে না। প্রেশারের মধ্যে এরা কোনো কাজ করতে চায় না, কিংবা কেউ যদি এদের প্রেশার দেয় কোনো কাজ করার জন্য, তো সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে এরা দূরে থাকে। এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজ এদেরকে মনে রাখে। যে বংশে জন্ম নেয় সেই বংশে লোকরা এদের মনে রাখে, কারণ এদের মধ্যে একটা পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে, এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা কাজ করে তারা অনেক উঁচু জায়গাতে পৌঁছায়। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও 4টি চরণ রয়েছে। 4টি চরণই কিন্তু মীন রাশির মধ্যে পড়ে। আর নক্ষত্রমণ্ডলীর 26তম নক্ষত্র হচ্ছে এই উত্তরা ভাদ্রপদ। এরা সম্পর্ক জিনিসটাকে খুব ভালো গুরুত্ব দেয়। বন্ধুত্ব যদি কারোর সাথে করে তো বন্ধুত্ব কিভাবে নিভাতে হবে সেটা জানে। শত্রুতা যদি কারোর সাথে একবার হয় তাহলে শত্রুতাও কিভাবে করতে হয় সেটা কিন্তু এরা জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির্বুদিয়া, পৃথিবীর নিচে বসে থাকা একটা সাপ। এই দেবতার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষ নাগের উপর শয়নটা করে। তো এই অহির্বুদিয়াকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। দয়ালু, পরোপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয়।
এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব, প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে এখানে শনিকে দেখানো হয়েছে। আর এই ঊর্জাটা শনিদেব সঠিক দিকেই নিক্ষেপ করে এই নক্ষত্রের জাতক জাতিকাদের উপর। এই নক্ষত্রের জাতক জাতিকারা ব্যালেন্স প্রকৃতির হয়, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও যদি এরা পড়ে তাহলে নিজেদেরকে কিন্তু যথেষ্ট কন্ট্রোল করে রাখে। এরা খুব সংযমী হয়, অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে, আবার সংবেদনশীল হয়, আবার ইমোশনালও হয়ে যায়। এই নক্ষত্রের জাতক জাতিকারা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে, আধ্যাত্মিকের সাথে যদি জুড়ে থাকে তাহলে খুব ভালো হয়, সোশ্যাল কাজের দিকে এদের খুব মন যায়, এনজিওর সাথে যদি যুক্ত থাকে খুব ভালো উন্নতি করে, অ্যাডভাইজার হিসাবে যুক্ত থাকলে সেখানটাতেও ভালো করে, আবার হিসাবের দিক থেকেও যথেষ্ট কিন্তু ভালো। এরা প্রত্যেকটা হিসাব করে করে চলে, যদি একটা টাকা খরচ করে সেটাও হিসাব করে, এরকম অবস্থা। এদের মধ্যে আবার সব থেকে বেশি আধ্যাত্মিক চেতনাটাও থাকে। এরা সবার সাথে এক কথায় মিলে ঝুলে থাকার চেষ্টা করে এবং এরা খুব অত্যন্ত ভাগ্যবানী হয়। আবার এই নক্ষত্রের জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয়, মা লক্ষ্মীর সাথে এদের তুলনা করা হয়েছে। অর্থাৎ এমন দেখানো হয়েছে যে এটা সমৃদ্ধির বর্ষণ, অর্থাৎ মেঘ থেকে যেরকম জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে তখন কি হয়, শস্য শ্যামল্য গাছপালা বেড়ে ওঠে, সেরকম এই নক্ষত্রের জাতিকারা যে ঘরেই যায় সেই ঘরে কিন্তু ধনসম্পত্তির বৃদ্ধি ঘটায়, মান সম্মানের বৃদ্ধি ঘটায়, ভাগ্যশালী হয় খুব এরা। এই নক্ষত্রটি হচ্ছে মীন রাশিতে, আর মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এই নক্ষত্রের অধিপতিকে শনিদেব। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আর শনিদেব হচ্ছে কর্মের কারক। তাহলে জ্ঞান আর কর্মের কিন্তু একটা সমন্বয় ঘটেছে এবং যে এনার্জিটা তৈরি হয় সেটা কিন্তু একটা পজিটিভ এনার্জি হিসাবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের এগিয়ে নিয়ে যায়। আর শনি হচ্ছে ধীরে ধীরে চলা গ্রহ। বাড়িতে যদি কোনো রকম একটা ডিসিশন নিতে হয় তাহলে আমরা কাকে জানাই? বাড়ির গার্জেন কিংবা বাড়ির বয়স্ক লোককেই তো জানাই, তারপরে তো ডিসিশনটা নেই, কারণ ওরা তো আমাদের থেকে জীবনটা অনেক বেশি আগে দেখেছে। তো এই যে একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এই যে একটা ঊর্জা, এই জিনিসটা কিন্তু শনিদেব প্রদান করে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যেখানেই যায় সেখানটাতে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে। এই নক্ষত্র অ্যাকচুয়ালি হচ্ছে বিকাশ এবং সমৃদ্ধির লক্ষণের নক্ষত্র। তো যাই হোক, এই নক্ষত্রে এবার রাহু গোচর করছে, তাহলে কি ফল দিবে কর্কট রাশির ক্ষেত্রে? কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ না, শনিদেব হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি, অষ্টম ঘরে অবস্থান করছে। আর রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ। এই সময়কালে রাহু যেরকম বলবান হবে তার সাথে শনিদেবেরও কিন্তু বল বৃদ্ধি করবে। আর শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, অতএব তার কিন্তু চেষ্টা বলে বৃদ্ধি পাবে। যখন গ্রহ বক্রী হয় তখন তার কিন্তু চেষ্টা বল বৃদ্ধি পায়, অর্থাৎ আগে যে বল থাকে তার থেকে কিন্তু বল অনেকটা বেড়ে যায়। তাহলে রাহুর যে নক্ষত্র পরিবর্তন, তাহলে শনিদেবেরও কিন্তু বল বৃদ্ধি এইখানটাতে হবে। আবার যেহেতু শনিদেব অষ্টম ঘরে বক্রী হচ্ছে, এই সময় কিন্তু সংঘর্ষের মাত্রাটা যথেষ্ট বৃদ্ধি পাবে, জীবনে কিন্তু সংঘর্ষ এই জিনিসটা খুব বৃদ্ধি পাবে। শনিদেবের দৃষ্টি, তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, এ সময়কালে কর্মক্ষেত্রে সংঘর্ষের মাত্রা যথেষ্ট বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষেও বৃদ্ধি হলেও এটাও কিন্তু ঠিক যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে সংঘর্ষ থাকলেও লাভের পরিমাণ যথেষ্ট থাকবে। রাহু শনিদেবের নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর রাহুর বিপরীতে অবস্থান করছে কেতু, যেটা পুরুষত্ব পরাক্রমের ঘর কন্যা রাশি, কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এই সময়কালে কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে দেবগুরুর দৃষ্টি পড়ার ফলে, অর্থাৎ পুরুষত্ব পরাক্রম ঘরে কেতু দ্বারা যে সমস্যা তৈরি হয়েছিল কর্কট রাশির ক্ষেত্রে, সেই সমস্যাগুলো এখন দূর হবে। এবং কেতু যেহেতু দেবগুরুর আয়ত্তে চলে এসছে সম্পূর্ণভাবে, এই জন্য এই সময় না হওয়া অনেক কাজই কিন্তু কর্কট রাশির হবে। তবে কাজের ক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে, এটা কিন্তু ভুললে চলবে না। একটা কাজ একেবারে হবে না, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে, লাভ যেন যেভাবেই হোক লাভ কিন্তু আসবে। শুভ কেতুর এই অবস্থান এবং রাহুর এই নক্ষত্র পরিবর্তনে একটা জিনিস খুব ভালো হবে কর্কট রাশির, যে কর্কট রাশির কথা কেউ ফেলতে পারবে না। কোনো কাজের জন্য গেলে সেই কাজ অবশ্যই হবে কর্কট রাশির। সমাজে লোক পরিচিতি বাড়বে, কমিউনিকেশন জিনিসটা খুব বাড়বে। যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা কমিশন এজেন্টে কাজ করছেন, যেমন ফাইন্যান্স হোক বা ইন্স্যুরেন্সের কাজ বা এলআইসি ইত্যাদি, এই সমস্ত কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে। শনিদেব যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এই অষ্টম ঘরে, আর এই অষ্টম ঘর থেকে আমরা গোপন বিদ্যা জিনিসটিকে দেখি। তো এই সময়কালে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তারা বিশেষ জ্ঞান লাভ করবে। আরও একটি কথা, সেটা হচ্ছে শনিদেব যতদিন এই ঘরে অবস্থান করবে সংঘর্ষ জিনিসটা এটা একদম গেঁথে নেন, এটা 100% থাকবে। এবং আপনি যত সংঘর্ষ করবেন ভাগ্যের তত সঙ্গ পাবেন, অর্থাৎ ভাগ্য ততটাই বৃদ্ধি দিবে এবং কর্মক্ষেত্রে আপনি সফল হবেন, কারণ লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি বসছে।
রাহুর অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে, আর ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশ ঘরে, এবং রাহুর সাথে কিন্তু একটা দেবগুরু বৃহস্পতি লাভের সম্পর্ক তৈরি হয়েছে। শাস্ত্র মতে নবম ঘরে যখন কোনো পাপগ্রহ অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল দেয়, এবং বর্তমান রাহু অবস্থান করছে দেবগুরুর রাশিতে এবং দেবগুরু লাভের ঘরে অবস্থান করছে। আবার রাহুর দৃষ্টি পড়ছে কর্কট রাশির পঞ্চম ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আবার দেবগুরু বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি পড়ছে এই বৃশ্চিক রাশিতে, যেটা পঞ্চম ঘর। তার সাথে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘর বৃশ্চিক রাশিতে। এই সময়কালে পঞ্চম ঘরটি বৃশ্চিক রাশিটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ভাগ্যের ঘর থেকে রাহুর দৃষ্টি, লাভের ঘর থেকে দেবগুরুর দৃষ্টি, আর অষ্টম ঘর থেকে শনিদেবের দৃষ্টি। এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও আর্থিক দিকটা যথেষ্ট ভালো হবে। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের কাছে বিশেষ অগ্রগতি থাকছে। যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, তাদের কাছেও যথেষ্ট অগ্রগতি থাকছে। যারা লং টার্ম ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটে করেছেন, তাদের জন্য মুনাফা থাকবে, এই সময় মুনাফা লাভ করবে। এবং যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, যে কোনো ট্রেনার, তাদের কাছেও উন্নতি থাকছে। বর্তমানে কর্কট রাশি শনিদেবের ঢাইয়া চলছে, আর শনিদেব অষ্টম ঘরে অবস্থান করে তৈরি করেছে কর্কট রাশির জন্য বিপরীত রাজ্য, এবং অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রতে। এই সময়কালে যত বড়ই বিপরীত পরিস্থিতি হোক, কর্কট রাশি উঠে দাঁড়াবে। নবম ঘরটা হচ্ছে আমাদের দূরযাত্রা বোঝায়, আর এই ঘরে রাহুর অবস্থান, এবং এই ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান। আর রাহু যে শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, সেই শনিদেব অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরটা কিন্তু আবার যাত্রা বোঝায়। এই সময়কালে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কাছে ছোটাছুটি ব্যস্ততা থাকবে এবং লাভের মুখও তারা দেখবে। রাহু অবস্থান করছে নবম ঘরে, আর নবম ঘর হচ্ছে আমাদের পিতার ঘর, মানে পিতার ঘর। তো এই সময়ে রাহু যে এই যে শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, আর শনিদেব বর্তমানে অষ্টম ঘরে যে একটা অবস্থান করছে, এই অবস্থানের ফলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে সন্তানদের খেয়াল রাখতে হবে। পিতার স্বাস্থ্যহানির যোগ রয়েছে। সন্তানদের বিশেষ দায়িত্বশীল হতে হবে নিজের পিতার প্রতি, কারণ যে কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। অসুখ বিসুখ হলে অবশ্যই ট্রিটমেন্ট করাবেন। কর্কট রাশির ক্ষেত্রে কোন উপাচার করবে এই সময়কালে? কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং শনি সম্বন্ধীয় জিনিস, যেমন লোহার জিনিস, চামড়ার জিনিস, এইগুলো জিনিস গোপনে দান করে আসবেন। এবং কাদের দান করবেন? যারা শনি সম্বন্ধিত কাজ করে, যেমন রাস্তাঘাটের কাজ যারা করে, এদেরকেও দিতে পারেন, কিংবা কোনো দুস্থ লোককে দিতে পারেন। যদি সেটাও না হয়, কোনো অন্ধ লোককে দিবেন, কিন্তু দান করবেন সেটা গোপনে করবেন, যে কেউ যেন না জানতে পারে যে আপনি দান করেছেন। এই ক্ষেত্রে কিন্তু এই অষ্টম ঘরের শনি যথেষ্ট ভালো ফল দিবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।